গার্লস পাওয়ার, যেখানে শুধু কথা বলা হয় নারী কিনে, বিষয়টা একদমই না। যেখানে কথা বলা হয় যাবতীয় সকল বিষয় নিয়ে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে, এবং সেটা হতে পারে বিভিন্ন বয়সী, সেটা ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যে কেউ আসলে, প্রত্যেকটা মানুষই তো আসলে মানুষের মধ্যে পড়ে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা লিঙ্গ ভেদে নারী কিংবা পুরুষ বলি, কিন্তু স্পেশালি যখন আমরা নারীর কথা বলতে চাই সেখানে কিন্তু পার্টিকুলার কোনো বয়স ধরে আমরা একদমই কথা বলি না, কারণ প্রত্যেকটা নারী পাওয়ারফুল এবং প্রত্যেকটা মানুষই আসলে পাওয়ারফুল। কিন্তু যেহেতু আমরা গার্লস পাওয়ার নামটা দিয়েছি, তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাথে পাওয়ারফুল কিছু গার্লস এখানে নিয়ে আসতে এবং যাদের সাথে গল্প করতে, যাতে করে আমরা সবাই ইন্সপায়ার হতে পারি তাদের থেকে। তো আমি জয়ী সবাইকে ওয়েলকাম করছি গার্লস পাওয়ারে, পাওয়ার বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। আর আজকে দুজন চমৎকার নারী বলি বা মেয়ে বলি, যেটা বলি না কেন, আমার সাথে রয়েছে, তাদের সাথে পরিচিত হয়ে নেই এবং তারা কি করছে এবং কেন বা এখানে এসছে তাদের মুখ থেকে শুনবো। তো শুরুতে আমাদের সাথে কে আছে? আমি আয়েশা আনহা। আমি হচ্ছে এলএলবিতে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি, আর পাশাপাশি জব করছি একটা। আর যে অর্গানাইজেশনের সাথে আমি অনেক দিন ধরে সম্পৃক্ত, সেটা হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ক্লাব। লিও ক্লাব হচ্ছে লায়ন্স ক্লাবের হচ্ছে একটি ইউথ প্রজেক্ট। আমাদের মোটোটা হচ্ছে উই সার্ভ। তো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে কানেক্ট থাকলে কি হয়, যে অল টাইম হচ্ছে পজিটিভ চিন্তাধারা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় খুব সহজে, এবং অনেকগুলো মানুষকে একসাথে কানেক্ট করা যায়। একদম। আচ্ছা, তো লিওর অ্যাক্টিভিটি কি সেটা আমরা একটু পরে জানবো। তো আরেকজন আমাদের সাথে যে আরেকজন বন্ধু আছে তার সাথে একটু গল্প করে নেই। কি নাম? আমার নাম খাদিজা জামান ফাল্গুনি। আমি বর্তমানে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে 7th সেমিস্টারে আছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে। আচ্ছা, তো আমি হচ্ছে বিএফটি লিও ক্লাব যেটি, তার একটি মেম্বার, আমি ট্রেজারার হিসেবে আছি। এবং আমি যখন ভার্সিটিতে প্রথম আসি, তো আমি দেখলাম যে আমাদের স্টুডেন্ট লাইফে কিন্তু এরকম সুযোগ হয় না বা এই সময়টা হয় না যে আমরা সামাজিক সেবামূলক কাজটা করব। তো আমি যখন লিও ক্লাবের কথা শুনলাম যে বিএফটি লিও ক্লাব লায়ন্স ইন্টারন্যাশনালের একটি অঙ্গ সংগঠন, তো আমি এখানে যুক্ত হই এবং পাশাপাশি আমরা 3 বছর যাবত এখানে আসি এই ক্লাবের সাথে। তো বিভিন্ন ভলেন্টিয়ারিং কাজ এবং বিভিন্ন কাজের সাথে, সমাজসেবামূলক কাজের সাথে আমরা যুক্ত হয়েছি। আচ্ছা, ওকে। তো দুজনই হচ্ছে লিও ক্লাবের সাথে আপনারা যুক্ত আছেন। তো একটা ইউনিভার্সিটিতে পড়লে বা কোনো একটা অর্গানাইজেশন, মানে প্রতিষ্ঠানে যখন আমরা পড়াশোনা করি, সেখানে তো অনেকগুলো ক্লাব আসলে থাকে। সেখানে কালচারাল ক্লাব থাকে, ডিবেটিং ক্লাব থাকে, আর এরকম সমাজসেবামূলক ক্লাব থাকে। তো এত কিছু বাদ দিয়ে কেন হচ্ছে লিওতে, কেন সমাজসেবামূলক এইরকম একটা ক্লাবে আপনারা জয়েন করলেন? আগে আনহার থেকে শুনি। আসলে আমার অনেক দিন আগে থেকে মানে যুক্ত হওয়া, যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে আর কি ইনভলভড হওয়া। তো এখানে আসলে প্রথম যখন যুক্ত হয়েছে, আমরা তো নারীদের তো সবচেয়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে পারিবারিকভাবে। আমরা এটা যখন যাব, তার আগে সেফটিটা চিন্তা করে। কিন্তু যখন আমরা একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কিন্তু অনেক ধরনের পজিটিভ চিন্তাভাবনাগুলো তৈরি হয়। তো আমি এখানে কেন আসলাম, যেহেতু এখানে একটা মানে ভালো কাজ করার প্ল্যাটফর্ম, এবং এখানে আমি ডিস্ট্রিক্ট 315A1 লায়ন্স ক্লাবের সাথে সম্পৃক্ত আছি, যেখানে এবারে হচ্ছে আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। তো আমার অভিজ্ঞতা হচ্ছে আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমাদের ডিস্ট্রিক্টের অর্গানাইজেশন, যেমন বিএফটি একটা ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটির মানুষগুলো যখন একসাথে কানেক্ট হয়, তখন চিন্তাভাবনাগুলো অনেক সুন্দর হয়। আমাদের ক্লাব ওয়াইজ হচ্ছে আমরা অনেকগুলো মানুষকে সেবা দিতে পারি, গাছ লাগাতে পারি, খুবই ভালো। এটার ব্যাক অফ দ্য স্টোরি, পিছনের গল্পকে, একটা গাছ থেকে কি কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে জানতে পারি। এবং আমাদের জন্য অনেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, ক্যারিয়ার বিল্ড আপের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। তার আগে একটু ইন্টারাপ্ট করি, মানে সুযোগগুলো আসলে কোথা থেকে কিভাবে যে হয়ে যায়। আজকে আমি যার থ্রুতে আজকে এখানে আসা, প্ল্যাটফর্মটা তো আমার এই লিওজমের। তো বর্তমান যিনি গভর্নর আছেন, লায়ন ইঞ্জিনিয়ার প্রকৌশলী, আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া, তার স্পাউস শারমিন সেলিম তুলি, উনি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের হচ্ছে পরিচালক এবং ফাউন্ডার। তো উনি কিন্তু আজকে আমাকে বলছে তোমরা যাও, ওইখানে যে কাজ করো। তো আমরা কিন্তু একটু ইয়ে লাগছিল, ম্যাম যাবো আসবো কি আসবো না, একটা কনফিউশন লাগছিল। তো এই যে একজন নারী হয়ে ব্যাকআপ পিছন থেকে যে একজন আমাদেরকে একটু সাহস দিল, ব্যাকআপ দেওয়া, যে যাও কথা বলো, কথা তো বলতে হবে। তো এই প্ল্যাটফর্মে আসার কারণেই কিন্তু আজকে এই সুযোগটা হয়েছে।
এবং এই আজকে এসেছি যে বার্তাগুলো আজকে আমরা দিচ্ছি, এর মাধ্যমে দেখা যাবে আমাদের পজিটিভনেসটা কিন্তু আরও বেশি গ্রো করবে। আর আমাদের মটোটা হচ্ছে উই সার্ভ। আমাদের কিন্তু আমরা যে কাজগুলো করি, কাজের মধ্যে কিন্তু অনেক ধরনের আমাদের চ্যালেঞ্জ। একটু ফাল্গুনের কাছে যাই। ফাল্গুন, এই যে আমি যেটা শুরুতে ওনার কাছে জানতে চাইলাম যে এত রকম ক্লাব থাকতে যে কেনই আসলে এরকম শাহবাজ সেমামূলক একটা ক্লাব বেছে নিয়েছেন? তো মিস আনহা প্রথমেই বললো যে উই সার্ভ, আমাদের মোটো হচ্ছে উই সার্ভ। তো আমরা যখন ভার্সিটিতে ভর্তি হই তখন আমরা দেখলাম যে আমাদের ভার্সিটিতে প্রায় 19টার বেশি ক্লাব আছে, এবং ক্যারিয়ার ক্লাব, বেস ক্লাব হচ্ছে ডিপার্টমেন্ট বেস, কালচারাল বেস, বিভিন্ন ক্লাব আছে। তো আমার হচ্ছে পার্টিকুলারলি স্কুল কলেজ থেকে ইচ্ছা ছিল যে আমি ভার্সিটিতে যখন পড়বো তখন এমন একটি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হব যেটা আমাদের সমাজে কাজে লাগবে। আচ্ছা, তো আমি বিএফটি লিও ক্লাবের যে কথাটা শুনলাম যে এই ক্লাব হচ্ছে আপনার বৃদ্ধাশ্রম, তারপর ওল্ড কেয়ার যে হোমগুলো আছে সেগুলোর সাথে যুক্ত, এবং আমাদের উত্তরাতে রিসেন্টলি যে বৃদ্ধাশ্রমগুলো আছে আমরা ওখানে বিভিন্ন কার্যক্রম চালাই। তো আমি অ্যাজ এ জেনারেল মেম্বার হিসেবে যখন যুক্ত হলাম তখন দেখলাম যে আমাদের ভাইয়া আপু যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন কাজ করতেছে, যেরকম যখন খুবই গরম আসতেছে, যে এখন এই যে গ্রীষ্মকাল চলতেছে, তো আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন রোড সাইডে যাই এবং হচ্ছে যারা পথচারী আছে, যেরকম আমাদের যারা রিক্সা চালক আছে, যারা হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা কিন্তু সবসময় সব জায়গায় আসলে ওরকম পাচ্ছে না যে ঠান্ডা পানি খাবো বা হচ্ছে ওরকম ফ্রিজিং ব্যবস্থাটা পাচ্ছে না। না, তার থেকে বড় কথা ঠান্ডা পানি তো পরে কথা, বিশুদ্ধ যে খাবার পানি সেটারই অনেক বেশি অভাব, এবং এই সময় পানিবাহিত রোগটা সবচেয়ে বেশি কিন্তু স্প্রেড করে। জি জি। তো এই যে সিস্টেমটা, এটা হচ্ছে আমরা তাদেরকে হেল্প করি যে না, রাস্তার একটা সাইডে যদি আমরা তাদেরকে একটু সাহায্য করতে পারি, যে দাঁড়ায় থাকলাম, তাদেরকে একটু হচ্ছে পানি দিয়ে অন্তত সেবা করলাম, মানে আমাদের যতটুকু সম্ভব। এছাড়াও যদি বলি, করোনার একটা টাইমে আমরা দেখলাম যে হিউজ পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং মানুষ বাইরে বের হচ্ছে না, তবুও তারা হচ্ছে মাস্ক নিয়ে সচেতন না। তো আমাদের বিএফটি লিও ক্লাব তখন এই যে মাস্ক পরা এবং মাস্ক পরার যে উপকারিতা, হাত স্যানিটাইজিং কেন করতে হবে, কেন স্যানিটাইজ আমরা ব্যবহার করব, কেন হচ্ছে আমাদেরকে পানি ফুটিয়ে খেতে হবে, এই যে উপকারিতাগুলো, এগুলো হচ্ছে আমরা আমাদের পেজের মাধ্যমে মেসেজ দিয়েছি, এবং আমরা চেষ্টা করেছি যে অফলাইনে যতটুকু সম্ভব তাদের কাছে পৌঁছানোর। তো এভাবেই এরপর হচ্ছে আমরা দেখলাম যে রিসেন্টলি 2024-এ জুলাই আগস্টের দিকে একটা বন্যা হয়। তো ওই বন্যা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের ফেনী, কুমিল্লার বিভিন্ন অঞ্চল হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের ভার্সিটির যারা লিও আছেন তারা ওখানে যে কাজ করে, এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের প্রায় 100 লিও মেম্বার ওখানে যুক্ত ছিল। তো এই ধরনের কাজের জন্যই মূলত হচ্ছে আমার লিও ক্লাবে যুক্ত হওয়া। আমি শিওর যে এখান থেকে আরো অনেক মজা মজা গল্প আমি শুনতে পাবো, কারণ এরকম মানে সামাজিক যে দায়বদ্ধতা থেকে এই সোশ্যাল ওয়ার্ক গুলো করতে গেলে অনেক রকম এক্সপিরিয়েন্সের মুখোমুখি কিন্তু হতেই হয়। তো আমি শিওর যে সেরকম গল্প আছে, সেই গল্প শুনবো। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে সেটা আমাদের এই এপিসোডে কিন্তু কুইজ থাকবে, এবং এই কুইজে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে সেটার জন্য থাকছে 10 পয়েন্টস করে, এবং 3টা পর্ব থাকবে, 3টা পর্বে 3টা কুইজ, এবং সব শেষে যার সর্বোচ্চ নম্বর থাকবে তার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ওকে, তো অবশ্যই শুধুমাত্র গল্প করলে হবে না, আমরা যে কুইজ খেলবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের জন্য কিন্তু কুইজ থাকবে, সেটা তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তারপরে মনে করে দিই, আমাদের গার্লস পাওয়ার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জয়েন করবেন। প্রত্যেক পর্বে কিন্তু আপনাদের জন্য কুইজ থাকছে, এবং সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এর মধ্যে কিন্তু অনেকেই আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্সের যে চমৎকার গিফট হ্যাম্পার সেটা জিতে নিয়েছে। পরবর্তীতে আপনি হয়ে যেতে পারেন সেই লাকি উইনার। তাই অবশ্যই আজকের এপিসোডে চোখ রাখুন, কারণ আজকেও জানিয়ে দেওয়া হবে এই পর্বের কুইজ, এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেব গত পর্বের কুইজ বিজয়ী কে ছিলেন তার নাম। তবে সেটা এখন না, সেটা জানাবো একদম শেষে গিয়ে, বা কোনো একটা সময় জানিয়ে দেবো, অপেক্ষায় থাকতে হবে সেই জন্য। তো কুইজে যাবো। কুইজে যাওয়ার আগে আবার একটা যে বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে যে পার্টিসিপেশন তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু তারপরেও নিজের এক ধরনের স্যাটিসফ্যাকশনের বিষয় তো থাকেই। কিন্তু সেটা পরেও যেটা হয় যে নানা রকম অভিজ্ঞতার শিকার আমরা হই। মানে অনেক সময় আমরা যে ধুরো কেন এই কাজ করছি, আবার অনেক সময় আমরা যে না আমি এই কাজটা আরো বেশি করে করতে যাই। ডিপেন্ড করে যে কি ধরনের অভিজ্ঞতা হলো একটা কাজ করতে গিয়ে তার উপরে, রাইট? তো এরকম কোনো অভিজ্ঞতা কি দুজনের আছে যেটা একটু শুনতে চাই, যে মনে হচ্ছে না আমি আরো বেশি কাজের মধ্যে দিয়ে? আচ্ছা, তো এরকম অভিজ্ঞতা যদি বলি, আমাদেরকে হচ্ছে একটা সার্ভিস প্রোগ্রাম দেওয়া হয় যে মাদক বিরোধী। তো আমরা কি করি, আমাদের ভার্সিটির আশেপাশে যে টং দোকানগুলো আছে এবং দেখা যায় যে ছোট মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, আমরা সেখানে যাই, যেও হচ্ছে তাদেরকে বোঝাই যে আপনারা এরকম এটা করবে না, সিগারেটের ক্ষতিকর দিকগুলো বোঝাতে যায়। কিন্তু দেখা যায় কি যে আমরা যখন বোঝাচ্ছি তখন টঙের যে যা থাকে তারা খুব বাজে কমেন্টস করে।
এবং আমরা যারা ফিমেল যারা গেছি তাদেরকে আরো বেশি বাজে কমেন্টস করে যে তারা আসছে এই যে রোদের মধ্যে আসছে এই ধরনের কমেন্টস করে। তো ওই সময়টায় আমাদের যে মেম্বার যারা জেনারেল মেম্বার ছিল তারা বলতেছে যে আপু আমরা এই কাজটা করতে আসছি, তাদের জন্যই তো আসছি, কারণ তাদের উপকার হবে, কিন্তু তাদের বিহেভিয়ারটা ঠিক নেই। তো ওই সময়টায় আমাদেরকে একটু মানে হেসেল পোহাতে হয় যে তারা কাজ করতে চাইতো না, একদিনই কাজ করবে আর কাজ করবে না। তখন হচ্ছে আমরা তাদেরকে বোঝালাম যে আপনারা তো এটা ভালো কাজ করতেছেন এবং এটা সমাজের জন্য করতেছেন, যদি এখান থেকে একজন মানুষও শুনে তাহলেও এটা সমাজের উপকার হবে। কিন্তু এটা একটা এই বিষয়, সেটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে সেটা হচ্ছে যে বুলিং এর শিকার তো ডেফিনেটলি ছেলেরা হয়, কিন্তু মেয়েরা সবসময় একটু বেশি হয়, বিশেষ করে তাদের একটা শরীর নিয়ে কমেন্ট করে, এটা তো একটা খুবই কমন একটা বিষয় সব জায়গাতেই, কারণ সেটা বললে একটা মেয়েরা তখন না কিছু বলতে পারে না, শক্ত হয়ে যায় একদম, মানে স্পিচলেস হয়ে যায়। আচ্ছা আনা, কিছু তোমার কিছু বলা আছে কিনা এই বিষয়ে? আমাদের ধরেন মানে আপনি যে কথাটা বলছিলেন যে আমরা কিন্তু মানে নেগেটিভ ওয়ার্ডটাই না আমরা ফিমেলরা খুব মানে নিতে পারি না। ধরেন আমরা খুব আমার ধারণা একটা ছেলে মেয়ে কেউই নিতে পারে না, একটা ছেলেকেও যদি তার শরীর নিয়ে একটা বাজে কমেন্ট করা হয় আমার ধারণা সেও নিতে পারবে না, কারণ যেহেতু ছেলেরা অভ্যস্ত না এরকম বাজে কমেন্ট শুনতে, তাই আমরা ধরে নিই যে হয়তো ছেলেদের কিছু মনে হবে না। কিন্তু একটা ছেলেকে যদি আমি দেখেছি যে ইভেন তার গায়ের রং নিয়ে যদি কথা বলা হয় একটা ছেলের, তাহলে কিন্তু সে এটাতে এফেক্টেড হয়। আর প্রায় 8 বছর ধরে জব করছি, তো একটা জায়গা থেকে আমার প্রতিদিনই অফিসে আসার সময় বাসে উঠতে হয়। তো পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে বাসে ওঠার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক নারীরাই কিন্তু হ্যারাসের শিকার হই, কেউ বলে কেউ বলে না, কেউ এড়িয়ে যায়, কারো সময় স্বল্পতা থাকে। তো এটা আমার অবজারভেশন, আমি মানে যত ধরনের হ্যারাসমেন্ট হয়েছে বা সামনে ঘুরছে যে দেখেছি আমাদের যে ইয়াং যে জেনারেশন যে ভাইয়ারা আছেন, আমি এটাকে এজটাকেই পারফেক্টলি বলতে চাই যে 40 নিচে যারা আছে তারা কিন্তু দেখা যায় একটা সিটটা ছেড়ে দেয় বা আমাদেরকে একটু মানে স্পেস দেয়। কিন্তু যত ধরনের বুলিং এর শিকার আমার ক্ষেত্রে আমি দেখেছি এই এজটা না মানে 45 এর উপরে, 50-র উপরে। আচ্ছা, তাদের সাথে কিন্তু ম্যাচ করাটা আমাদের জন্য খুব টাফ, এবং তাদের লেভাসটা এমন ধরনের মানে মানে আপনি না মানে কিছু একটা বলবেন মানে একটা ক্রাউড প্লেস, মানে আমি যে এই যে একটা গার্লস পাওয়ারের কথা বলছেন যে আমি যে পাওয়ারটা দেখাবো, আমার এখন প্রেজেন্ট সিচুয়েশনে চিন্তা করতে হয় যে আমি কি আবার বুলিং এর শিকার হচ্ছি কেন। ধরেন আমার অফিসে তারা আছে, এমন একটা সিচুয়েশন করলো আমার মেজাজ খারাপ হয়ে গেল, মানে আমি নিতেই পারছি না, মানসিকভাবে আমি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। কিন্তু আমি যে যখন চিল্লাচিল্লি করব আশেপাশ থেকে, যখন এই যে ভিডিও করছে আমি জানি না, আর যখন রাগ হই তখন আমাদের ড্রেস আপ মানে কি অবস্থা থাকে আমি জানি না, তো তখন কিন্তু এই মানে কে ভিডিও করছে কে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু বাসায় যেয়ে দেখতেছি যে আমি মানে মানে নেগেটিভ ভাবে অপপ্রচার হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। একদম ঠিক বলছেন আনা, যে একটা পার্টিকুলার বয়সে এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আমরা জানি, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়েরই একদম মুখ খুলে বলা উচিত, যেটা আনা মাত্র বললো যে একটা পার্টিকুলার এজে পরে বিশেষ করে 45 প্লাস যারা আছেন তাদেরকে কিন্তু এই মানে তাদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি, এবং তাদেরকে যদি একটা যার বয়স এখন 20-22 বছর তার কাছে সে তার মেয়ের সমান অনেক ক্ষেত্রে, মানে তো এখন যদি সে যদি বলে যে হ্যাঁ তুমি আমার মেয়ের সমান, সেই এই এমপ্যাথিটা কিন্তু তার ক্রাউড থেকে নেওয়ার চেষ্টা করে, এবং যেটা হচ্ছে আরো বেশি নেগেটিভ ভাবে মেয়েটাকে প্রেজেন্ট করে, যেটা হচ্ছে খুব বাজে। এবং ম্যাক্সিমাম নারীরা কি করে চুপ থাকে। আচ্ছা আমরা যে আমরা একটু কুইজে চলে যাই, কারণ গল্প করতে করে হয় না যে এইরকম বিষয় আসলে কথা থামানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো খুবই কঠিন প্রশ্ন প্রথম পর্বে করা হয়। কঠিন প্রশ্ন হচ্ছে যে গান শোনা হয়? হ্যাঁ, গান তো আমরা প্রায় মানে মোটামুটি শুনি। ফাল্গুনে গান শোনা হয়? জি। তাহলে ফাল্গুনেকে দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রিসেন্টলি একটা গান খুবই জনপ্রিয় হচ্ছে, এটাতে অনেক বেশি ভিডিও হচ্ছে, অনেক বেশি রিলস হচ্ছে, টিকটক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই গানটা হচ্ছে কন্যা কন্যারে। গানটা শুনেছেন? জি। যেটা হচ্ছে কণা গিয়েছে, সেটা বলে দিলাম। কন্যা কন্যারে বলবো মনের কথা শোনারে, এই গানে আমরা এখন প্রচুর ছেলে মেয়েকে নাচানাচি করতে দেখছি, রিলস বানাতে দেখছি, কিন্তু আসলে এই গানের হচ্ছে মডেল কে? ফারিয়া, নুসরাত ফারিয়া নায়িকা ছিল। দুজন আছে, আর সাথে ছেলেটাকে আর একজন ছিল হচ্ছে সজল। শিওর? জি। আনা কি মনে হয়? সজল ছিল, সাথে আমি নুসরাত ফারিয়া ছিল। নুসরাত ফারিয়া না, সজল ছিল। সজলের সাথে আসলে অনেকজন নেচেছিল, তো মানে সজল ভাইও মাঝে মাঝে রিলস ছাড়ে, তো উনি হচ্ছে ওনার গানের সেগমেন্টে মাঝে মাঝে রিলস ছাড়ে, তো মানে কনফিউজড হয়ে যায়। একটা মেয়ে ছিল দিশা নামের একটা মেয়ের সাথে আমি ডান্স করতে দেখেছিলাম, তো আমি জানি না মানে কি হচ্ছে অভিনয় করতে। আচ্ছা আমরা অনেক আলোচনা করে যাচ্ছি, এত আলোচনা যাওয়ার দরকার নেই, আমাদের ছোট যে আমরা উত্তরটা নিয়ে নি। বলেছেন সজল এবং নুসরাত ফারিয়া। জি 10 পয়েন্টস।
উত্তর সঠিক হয়েছে। পুরো হাফ ছেড়ে বাঁচলো রীতিমতো। এত কঠিন কিছু না, এটা একদমই পরীক্ষার এক্সাম না বাবা, চিল রিল্যাক্স। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আনহা আপনার জন্য। আচ্ছা, আমি কিন্তু আপনি তুমি মিক্স করে বলছি। না, ওকে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাও একটা গান, যে গানটাও কিন্তু ভীষণ জনপ্রিয়, এবং যেটাতে হচ্ছে ভীষণ জনপ্রিয় দুজন তারকা সেখানে আছেন, গানটা গেয়েছেন ইনফ্যাক্ট। গান হচ্ছে আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙিন দুনিয়ায়। এই গানটা কে কে গেয়েছেন? একটা মেল, একটা ফিমেল। তাহসান আর ফারিন। তাহসান আর ফারিন। ওকে, হ্যাঁ, কি গানটা মনে হয় ফাল্গুনী? জি সঠিক উত্তর। সঠিক উত্তর। বাবা সঠিক উত্তর বলে দিয়েছে, আমি আর কি বলবো। চলো হাততালি দাও তোমার জন্য। আচ্ছা, তো এই পর্ব শেষে দুজনে 10 পয়েন্টস, কারণ দুজনে সঠিক উত্তর দিয়েছেন, এবং তাহসান খান আর হচ্ছে তাসনিয়া ফারিন, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আনহা আপনি সঠিক উত্তর দিয়েছেন, এবং ফাল্গুনী আপনি সঠিক উত্তর দিয়েছেন, দুজনে 10 পয়েন্ট পেয়েছেন। কিন্তু একদম শেষ পর্যন্ত গিয়ে যার পয়েন্ট বেশি হবে শুধুমাত্র তাকে আমরা গিফটটা দিতে পারবো, যেটা থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। ঠিক আছে? তো হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। এখনো পর্যন্ত দুজন একদম সমানে সমান এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টে আমাদের সাথে একজন জয়েন করবে, এবং তার কাছ থেকে আমরা এই সময়ের গল্প শুনবো। তবে তার আগে নিব একটা ছোট্ট বিরতি। দর্শক সঙ্গে থাকুন, আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। স্বাগত জানাচ্ছি সবাইকে বিরতির পর। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিএস। জয় আছে সাথে, এবং আমার সাথে রয়েছে আনহা এবং ফাল্গুনী, এবং সেই সাথে আমার সাথে জয়েন করবে একজন, যেটা হচ্ছে জুমে, এবং যে বন্ধুটা আমাদের কাছে না, একটু দূরে আছে। তো কোথায় আছে এবং বন্ধুটার নাম কি, তার কাছ থেকে শুনি। হ্যালো লামিয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরা একদম ঠিকঠাক আছি, এবং আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, লামিয়া কি করেন? আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে হচ্ছে কাজ করছি। যদি একটু ডিটেইলস বলেন আর কি। হ্যাঁ। প্রথমে যদি বলি স্কাউটিং এর কথাই আসি। স্কাউটিং এ যখন ক্লাস 3 তে সংযুক্ত হয়েছি, তখন আমি এত কিছু ভাবিনি। স্কাউটিং কি সেটাও আমি জানতাম না, বাট পরবর্তীতে যখন তাদের সাথে কাজ করেছি, স্কাউটিং এর মূল ভিত্তিগুলো জানতে পেরেছি, তখন বুঝেছি যে একজন স্কাউট একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এটা স্বাভাবিক, এবং তার আশেপাশে যে তার জোনটা থাকে সেটাকেও হচ্ছে সে ডেভেলপ করতে পারবে। এবং স্কাউটকে আল্লাহর রহমতে আমি টপ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড যাকে বলে, এটা হচ্ছে স্বয়ং রাষ্ট্রপতি প্রদান করে, এবং ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও অর্জন করেছি। ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডটা অর্জন করার কিছু ভিত্তি ছিল, আমাদের কিছু প্রজেক্ট সাবমিট করতে হয়। ওই কাজের পরিপ্রেক্ষিতে আমি আমার সমাজকে কিভাবে আর কি উপকৃত করতে পারছি, এটার উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়। তো আল্লাহর রহমতে আমি 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছি। আর ইউথনেটের কথা যদি বলতে চাই, ইউথনেটে আমার হুট করে আসা। আমি 2021-এ যখন করোনা আর কি লাস্টের দিকে আসে, তখন হচ্ছে হুট করে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে আমাকে নক দেওয়া যে আমাদের একটা বড় ভাই এই ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই অর্গানাইজেশনটা ওপেন করেছে, তোদের জেলায় হচ্ছে কাজ করতে চায়। তো আমি তখন বুঝিনি বিষয়টা ইউথনেট কি, বাট ইউথনেট কথাটা যখন বলেছে তখন মাথায় একটা আসছে যে ইউথদের নিয়ে একটা জালের মতো সৃষ্টি, যার মাধ্যমে সকল ইউথরা সংযুক্ত থাকবে। রাইট। পরবর্তীতে যখন তাদের সাথে কথা বললাম, তখন জানতে পেরেছি যে ইউথনেটের মূল থিমটাই হচ্ছে যে আমাদের ক্লাইমেটের যে বিষয়গুলো ওইটা নিয়ে কাজ করা। আমাদের বাপ দাদা থেকে শুরু করে নানুদের থেকে শুনেছি আমাদের ক্লাইমেটটা কিন্তু এখন বর্তমানে সময় যেরকম ওরকম ছিল না। আগে তারা দেখেছে যে 7 ঋতু, আর আমরা এখন দেখি 2 ঋতু। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সেটা অবশ্যই আপনার কোনো একটা অ্যাক্টিভিটির জন্য। তো সেই কাজটা কি ছিল স্পেসিফিক, সেটা যদি একটুখানি ছোট করে বলেন। হ্যাঁ, আমাদের কিছু বিষয় থাকে যে আমাদের নরমালি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড কেউ যদি পেতে চায়, সেক্ষেত্রে তার কিছু থিম থাকে। আগুন, পানি, বস্ত্র, খাবার, এই 4টা হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমন
আমি যখন আমাদের শরীয়তপুরে আগুন লেগেছিল কিছু, যেহেতু আমি অ্যাজ এ স্কাউট আমার বাসা হচ্ছে শরীয়তপুর সদরে, তো কি হতো কি কোনো মেয়ে না গেলেও যদি কোনো ক্ষেত্রে একটা জায়গায় যদি ডিজাস্টার হয় সেক্ষেত্রে মেয়ে লাগে, ছেলে কিন্তু সব জায়গায় যেতে পারে না। ছোট ছোট বিষয়ে যখন হচ্ছে মানে আমি যখন গিয়েছি, যেমন করোনার ভিতর হচ্ছে ত্রাণ বিতরণ করেছি, তারপরে হচ্ছে নদী ভাঙনে ওনাদের সহায়তার জন্য গিয়েছি, ঘর ঠিক করে দেওয়ার বিষয়ে তাদের হেল্প করেছি, এবং এই যে আগুন নিভানোর কাজ করেছি, বন্যাতে কাজ করেছি, এরপর ইফতার বিতরণ, তারপর হজ যাত্রীদের সেবা, এমন টুকটাক অনেক কিছু কাজের মাধ্যমেই হচ্ছে আমাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডটা বাংলাদেশ স্কাউটস থেকে প্রদান করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য শুভকামনা আপনার জন্য। আপনি যে কাজটা করছেন সেটা আসলেই সমাজে খুবই সিগনিফিকেন্ট পজিটিভ পরিবর্তনের জন্য খুবই জরুরি, এবং আশা করছি আপনার জেনারেশন যারা রয়েছে তারা সবাই আপনার মতো করে চিন্তা করবে, এবং সবাই মিলে যদি এভাবে কাজ করা যায় আমাদের দেশটা সত্যি খুব সুন্দর একটা দেশ হয়ে যাবে, এবং ক্লাইমেট চেঞ্জকেও আমরা মোকাবেলা করতে পারবো আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আর আমি সবাইকে বলবো যে বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, তো আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করলেই ক্লাইমেট চেঞ্জটাতে একটু হলেও হচ্ছে প্রভাবটা কমিয়ে আনতে পারি। তো নিজ জায়গা থেকে সোচ্চার হওয়া অনেক জরুরি, নিজে সচেতন হই এবং আর পাঁচজনকেও হচ্ছে সচেতন করতে সহায়তা করি। তো এই ছিল লামিয়ার সাথে কথোপকথন, এবং আমরা জানলাম যে শরীয়তপুর থেকে কাজ করছে সে, কিন্তু আসলে কাজ করছে পুরো দেশের জন্য, এবং প্রত্যেকটা ইউনিট মানে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইউনিট, এবং এই একটা একটা করে ইউনিট যদি নিজ নিজ এলাকায় এইভাবে করে কাজ করতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু সার্বিকভাবে সেটা দেশের উন্নতিই হয়। এবং এখনকার জেনারেশন যারা আসলে ভবিষ্যৎ প্রজন্মতে গিয়ে মানে ভবিষ্যতে গিয়ে যারা আসলে পরের প্রজন্মকে নেতৃত্ব দেবে, এবং আমাদের প্রজন্ম যারা রয়েছে তারা তো আস্তে আস্তে করে পিছনের দিকে চলে যাবে, এবং তারাই কিন্তু একটা সময় দেশ চালাবে। তো সে দেশটা সুন্দর কিছু মানুষের হাতে থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রার্থনা, তাই না? এবং লামিয়ার কথা শুনে সত্যি ভালো লাগছিল না যে এত কিছু করছে। তো আমি শিওর যে মানে তোমরা দুজনও তো এরকম অনেক রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো, যেমন হচ্ছে স্কাউট যারা করেন আসলে ছোটবেলা থেকে, তারা যে আগুন পানি বা এরকম যেরকম জাতীয় দুর্যোগ যে সময়টা আসে সেই সময়টা তারা তো মোকাবেলার জন্য একদম প্রস্তুত থাকে। তো তোমাদের যখন লিও তোমরা করছো, তো সেখানে এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কি তোমাদের জন্য করা হয়? হ্যাঁ, আমি একটু বলতে চাই, LEO লিও আমাদের নামের আগে কিন্তু আমরা লিও, আমাকে আনহা নামে চেনে যে লিও, আমার আইডেন্টিটিটা হচ্ছে অর্গানাইজেশনে লিও। তো এই লিওটার মূল ইয়েটা হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স অপরচুনিটি, অর্থাৎ এখানে আপনি অনেক ধরনের এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন। আমরা যেটা বলতে চাই যে আমাদের মানে ক্যারিয়ার বিল্ড আপের উপরে হচ্ছে অনেক ধরনের, যেমন এখন এই যে জেনারেশনের কথা আপনি বারবার বলছিলেন, সো এখন আফটার অ্যান্ড বিফোর মানে প্রেজেন্ট সিচুয়েশনে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদের কাজগুলো কি, সেই কাজের উপর বেস করে কিন্তু হচ্ছে আমরা আমাদের প্ল্যাটফর্মে কি ধরনের ট্রেনিংগুলো দিলে হচ্ছে কার্যকরী হবে, এবং আমরা হচ্ছে তাদের থটগুলো নেই, প্রত্যেকটা ক্লাবের সাথে কানেক্ট হয়ে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিদের সাথে কাজ করে হচ্ছে এন্টারপ্রেনারদের কাজগুলো কি, কেউ কুকিংয়ে ইন্টারেস্টেড হয়, কেউ মানে বুটিকের কাজের সাথে, মানে মূল কথা হচ্ছে সবার মধ্যে একটা আগ্রহ আছে। তো সেই আগ্রহ বেসিসে আমাদের কিন্তু, যেমন একটা কথা বলতে চাই, আমরা কিন্তু পানির অপচয় অনেক বেশি করি। গ্রিন অ্যাক্টিভিস্টটা মানে পানির অপচয়টা কিভাবে করা যায়, আমি যদি চামচ দিয়ে খাই, অর্থাৎ আমি যদি হাত দিয়ে খাওয়ার পর আমাদের কিন্তু হাত ধুতে অনেক পানি খরচ হয়, তো আমি যদি সেটা চামচ দিয়ে খাই, চামচ ধুতে কিন্তু অনেক পানির অপচয় হচ্ছে না। তো এই যে ছোট ছোট ইস্যুগুলো, তারপরে হচ্ছে যেমন আলিকুত নারী কল্যাণ ফাউন্ডেশনের অনেক ধরনের নারীদের কিভাবে কাজ করতে হয়, যেমন এন্টারপ্রেনারদেরকে কিভাবে তারা হ্যাপি করছে তাদের কাজের উপর বেচ করে। তো এখন কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ হচ্ছে। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের মানে যেহেতু এটা সোশ্যাল ওয়েলফেয়ার মানে অর্গানাইজেশন, মানে সামাজিক কার্যক্রমগুলো হচ্ছে, যেমন আমাদের মূল কাজটাই কিন্তু লায়ন বাদল চক্ষু হসপিটাল, আপনার লায়ন্স ফাউন্ডেশন চোখের উপরে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করি, মানে বায়োজুস্টুডেন্টকে বেশি ফোকাস করা হয়। When it comes to like personal training, কিন্তু সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে সামষ্টিকভাবে শেখাটা অনেক বেশি জরুরি, যে এক্সপেরিয়েন্সটা আপনাদের আসলে হচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ফাল্গুনের কাছ থেকে একটু শুনি যে কি কি রকম আপু যেটা বললেন যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যে ট্রেনিং গুলো দরকার সেগুলো ক্লাব থেকে হয় কিনা। বেসিক্যালি হচ্ছে আমাদের শুধুমাত্র সেটা না, যে কোনো ধরনের ট্রেনিং হতে পারে সেটা হচ্ছে একদম ক্যারিয়ার বেস বা যে কোনো ক্যারিয়ার বেস হতে পারে, ইনস্ট্যান্ট মেডিকেল সাপোর্ট হতে পারে, সেটা যে কোনো রকম সিচুয়েশন হতে পারে। আমাদের লিও ক্লাবের পক্ষ থেকে ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়, যেটা হচ্ছে আপনার মেইনলি উইন্টার সিজনেই করা হয়। তখন হচ্ছে আমরা যারা লিওরা আছি এবং আমাদের লিওর সিনিয়র যারা আছে তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেয়, এবং হচ্ছে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই। তো সেই পরিবেশের সাথে আমরা কিভাবে খাপ খাওয়াতে পারবো
এবং আমরা যদি ওই পরিবেশে হঠাৎ করে যাই তাহলে আমরা কিভাবে নিজেদেরকে অভিযোজন ক্ষমতা যেটাকে আমরা বলি, তো অভিযোজন ক্ষমতা আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারবো বা আমাদের অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো, এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি আমি যদি বিইউএফটি লিও ক্লাবের কথা আলাদাভাবে বলি তাহলে হচ্ছে আমরা তো স্টুডেন্ট, তো দেখা যাবে যে আমাদের প্রফেশনাল ক্ষেত্রে বিভিন্ন আপনার হচ্ছে কোর্সের দরকার হয়, যেটা মাইক্রোসফট বেস হোক বা পাওয়ার পয়েন্ট বেস হোক, আর হচ্ছে বিভিন্ন ইংরেজি বা মানে যখন IELTS যেটা base প্রয়োজন হয় হ্যাঁ, তখন হ্যাঁ, সেটা হ্যাঁ। শেখানো হয়। হ্যাঁ, এটাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আবার একটা কুইজের সময় হয়ে গেছে এবং এখনকার কুইজটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে। এটা হচ্ছে আমাদের একদম নিজের দেশ নিজেকে জানা, মানে নিজের দেশকে জানা, সেরকম একটা বিষয়। ওকে, আচ্ছা, এবার কাকে প্রশ্ন করবো শুরুতে? আবার ওকে, জি, জি। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাল্গুনের জন্য প্রশ্ন হচ্ছে, বলতে হবে তোমাকে আমাদের বাংলা 12 মাসের নাম। আচ্ছা, প্রথম থেকে বলবো। হ্যাঁ, প্রথম থেকে বলতে হবে মনে হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, ফাল্গুন, চৈত্র। একদম না, একটা মাস বাদ আচ্ছা, পড়েছে। আরেকবার বলি। হ্যাঁ, 30 আমি একটু সেকেন্ড টাইম। nervous। হ্যাঁ, আচ্ছা, বৈশাখ, জ্যৈষ্ঠ, স্লো আষাঢ়, স্লো স্লো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। আচ্ছা, নার্ভাস হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, টান টিকটিক করছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, এটা মাঝখানে অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ফাইনালি হয়েছে। জি, Okay. আমি একটু নার্ভাস ফিল করতেছি। প্রথমবার অগ্রহায়ণটা বাদ পড়েছিল, জি, জি। দ্বিতীয় পর তো ভাদ্র পরে তুমি আশ্বিনে যেতেই পারছিলে না। যাক, ফাইনালি কিন্তু হয়ে গেছে। হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ওকে, তো তোমার জন্য থাকছে 10 পয়েন্টস। কেমন লাগলো এটা উত্তর দিয়ে? আপু, মানে প্রথমে নার্ভাস ফিল করতেছিলাম যে যদি 12টা মাসে নাম বলতে না পারি তাহলে হ্যাঁ। কেমন না, যে বাঙালি হিসেবে। তাই না? কিন্তু আসলে আসলে নার্ভাস ফিল করার জন্য বলতে না, এটা পারতেছিলাম না একদমই এটা। হয় যখন আমাদেরকে একদম যেটা জানা জিনিসও যদি সামনে থেকে কেউ এসে প্রশ্ন করে হ্যাঁ, তখন হ্যাঁ, হচ্ছে তখন দেখা যায় যে হ্যাঁ, আমরা চুপ একটু করে যেতে হয়। হচকচিয়ে যাই। বলো। কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার জন্য 10 পয়েন্টস হয়ে গেছে। তো তোমার টোটাল পয়েন্টস হলো 20, আগের 10 এখনকার 10, ঠিক আছে? তো এখন আমরা একটু আনহার কাছে চলে যাই। এরকম একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে 12টা নাম বলতে হবে না, 4টা নাম বলতে হবে, কিন্তু সেই 4টা নাম জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি এবং জাতীয় মাছ। জাতীয় ফুল শাপলা, হুম, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, আর জাতীয় আরেকটা প্রশ্ন ছিল পাখি দোয়েল। হয়েছে? সঠিক হয়েছে? আচ্ছা, একদম ঠিক। আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, জাতীয় পাখি হচ্ছে দোয়েল এবং জাতীয় মাছ হচ্ছে ইলিশ। তো এবং সেই সঙ্গে সঙ্গে এটি একটি সঠিক উত্তর এবং সেই জন্য আনহার জন্য থাকছে 10 পয়েন্টস, টোটাল হয়ে গেল 20 পয়েন্টস। ওকে, হ্যাঁ, আচ্ছা, এবং এর পরবর্তী যে রাউন্ডটা থাকবে সেই রাউন্ডে কিন্তু হচ্ছে থাকবে 30 পয়েন্টস, কিন্তু সেখানে রয়েছে নেগেটিভ মার্কিং। যদি ভুল উত্তর দাও তাহলে সেক্ষেত্রে 15 নম্বর মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে পরের পর্বে। তবে সেখানে আমরা এখন যাচ্ছি না, যাবো একটুখানি ছোট্ট বিরতির পর, এবং বিরতির পর দর্শক আপনার সঙ্গে থাকবেন, কারণ আপনার জন্য থাকছে বিরতির পর আপনাদের জন্য কুইজ, এবং সেই সঙ্গে জানিয়ে দিব গত পর্বের কুইজ বিজয়ের নাম। তাই সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। জয়ী আছে সাথে, এবং এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড, এবং থার্ড রাউন্ডে থাকবে দুজনের জন্য চমৎকার দুটি ধাঁধা, এবং যে দুটি ধাঁধার দুজনকে দিতে হবে উত্তর, এবং এক একটা ধাঁধার সঠিক উত্তরের জন্য থাকছে 30 পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে হয়ে যাবে -15। তার মানে 20 থেকে চলে আসবে 5-এ যদি ভুল উত্তর হয়, আর যদি সঠিক উত্তর হয়ে যায় তাহলে পেয়ে যাবে 50 পয়েন্টস। আর যদি দুজনে সঠিক উত্তর দাও কিংবা দুজনেই ভুল উত্তর দাও, সেক্ষেত্রে আমরা একটা থার্ড কোয়েশ্চেন করব, যেটা হবে ডিসাইডিং একটা পয়েন্ট। ওকে, তো আমরা আসলে গল্প করছিলাম তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে। তো তখন তো আমি আনহাকে পুরো কথাটা হয়তো শেষ করতে দিতে পারিনি, কারণ সময়ের অভাব রয়েছিল। তো এখন তুমি আসলে বলতে পারো যে যে এক্সপিরিয়েন্সগুলোর কথা বলছিলাম, আমি বলছিলাম যে বিভিন্ন রকম ট্রেনিং, সেগুলো থেকে যা যা কিছু ইম্প্যাক্ট আসে সেগুলো। তো ইনস্ট্যান্ট কি তোমরা কোনো ওখান থেকে কোনো রেজাল্ট পাও? ধরো কোনো একটা জায়গায় কাজ করতে গেছো ভলান্টিয়ার হিসেবে, তো সেখান থেকে লোকজনের রিয়াকশন বা ভালো কোনো অনুভূতি, সেরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে। হ্যাঁ, এমন একদিন একটা মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হতে তো সেদিন না রিক্সা পাচ্ছিলাম না। মানে একদম মানে আমাদের দেশে যেটা হয়, মানে রাস্তা বন্যা হয়ে যায়, কি করব? তো বাড়ি তো ফিরতে হবে। তো ভ্যান গাড়িতে করে মানে সেদিন বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে গেল।
অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গিয়েছে, মানে সে হয়তো অনেক মানে তার প্রেশার হাই হয়েছিল, সামথিং কিছু একটা হবে। আমি কানে হেডফোন দিয়েছি, মানে বৃষ্টি আমার ভীষণ পছন্দ, তো আমি বসেছিলাম, তো একটা ক্রাউড হয়ে গেল। তো অনেকে আবার মানে বিভিন্ন ধরনের মানুষ না, মানে এমন এমন অ্যাক্টিভিটি করে যেটা আসলে মনে হয় যে কি ব্যাপার, উদ্ভট একটা ব্যাপার, আমি এটা কোথায় কোথায় আছি। মানে যেটা করা উচিত সেটা চিন্তা না করে দেখা যায় এমন এমন কিছু উদ্ভট কিছু করে। কেউ হচ্ছে পায়ের স্যান্ডেল নিয়ে মানে তাকে ইয়ে করছে, বারবার হচ্ছে তার উপরে বার দিচ্ছে, কিংবা যে চামড়ার গন্ধ শুকলে জ্ঞান ফিরবে এরকম অনেকে ভাবে। কিন্তু ব্যাপারটা কি, মানে তার হচ্ছে প্রেশার হাই হয়ে গিয়েছিল। প্রেশার হাই হওয়ার ফলে কি হয়, তো আমরা মাঝে মাঝে কি করি, মানে ডায়াবেটিস, মানে আমার মনে হয় তার ডায়াবেটিসটা নীল হয়ে গিয়েছিল। রাইট, ডায়াবেটিস নীল হলে কি হয়, ইনস্ট্যান্ট তাকে সুগার দিতে হয়, তখন কিন্তু মানে একদম মানে অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমরা কি করি যে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের কি হয়, একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে ইনস্ট্যান্ট কি করতে হয়, ডায়াবেটিসটা মানে ডায়াবেটিস মাপার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ডায়াবেটিসের স্ক্রিনিংটা কিন্তু অনেক বেশি হয় আমাদের লিজোমে, প্লাস হচ্ছে চোখের অপারেশনটা। তো সেক্ষেত্রে একটা স্বাভাবিক মানুষের প্রেশার, তারপর হচ্ছে সুই দেওয়া, তারপরে হচ্ছে আপনার মানে থ্যালাসেমিয়া সম্পর্কে কিন্তু আমাদের একজন মানুষের হিমোগ্লোবিন এর পয়েন্ট, স্পেশালি মেয়েদের একটা হিমোগ্লোবিন পয়েন্ট কত থাকতে হয়, কি পরিমাণ থাকা উচিত, মানে একটা মানুষ হচ্ছে রিপোর্ট যদি আমাদেরকে নিয়ে, হ্যাঁ আমরা অন্তত তাকে বলতে পারি যে আপনি এই ক্রাইটেরিয়াতে যান, এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের থাকে। তো তাকে হচ্ছে অনেকে দেখতেছি যে লেবুর পানি খাওয়াচ্ছি ইচ্ছা মতো, কিন্তু তার দরকার হচ্ছে সুগার। এই একটা সিম্পল জিনিস না জানার ফলে কি হয়, অনেক ধরনের একটা মানুষের লাইফও চলে যেতে পারে। তো ইনস্ট্যান্ট কি করলাম যে আমার কাছে চকলেট ছিল, মানে ইনস্ট্যান্ট তখন মানে এমন বৃষ্টি হচ্ছিল, সে ব্যাঙ্গালোরের মধ্যে সে অজ্ঞান হয়ে গেছিল, কেউ জুতা দিয়ে বাড়ি দিচ্ছে। তো তখন এক্স্যাক্টলি, কিন্তু একই সাথে এটাও হয় যে সেটা হচ্ছে সুগার নীল হয়েও সে হচ্ছে ফেন্ট হতে পারে, আবার অনেক সময় প্রেশার হাই হয়ে হতে পারে। কিন্তু যদি এরকম হয় যে সে আসলে প্রেশার তাকে হয়েছে, তখন যদি তাকে আরো মিষ্টি কিছু খাওয়ানো হয়, তাহলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে না। তো যেটা হচ্ছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে মানে সে অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে, এবং মানে একদম অজ্ঞান হয়ে যায়নি, কিন্তু বোঝা যাচ্ছিল যে বেসিক ব্যাপারটা কি, আমরা যে বুঝতে পারি যে একটা মানুষ স্বাভাবিকভাবে অসুস্থ হলে কি হয়, সে ডিহাইড্রেট হয়, প্লাস হচ্ছে না হলে তার প্রেশার লো হয়, বা কারো প্রেশার হাই থাকে। আর প্রেশার হাই হলে কি হয়, একটা মানুষ অনেক বেশি ঘামতে থাকে, অদ্ভুত একটা পরিস্থিতি হয়। আর বৃষ্টির ফলে কি হয় বোঝা যাচ্ছিল না। তো ইনস্ট্যান্ট একটা আমার কাছে চকলেট, ইনস্ট্যান্ট তুমি তার জীবন বাঁচিয়েছো, সেজন্য তোমাকে আলাদা করে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, আমরা একটু ফাল্গুনের কাছে যাই। এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে মানে যেটা করে খুব ভালো লেগেছে, একটা কোনো একটা কাজ করে? আচ্ছা, তো আমি প্রথমে বলছিলাম বৃদ্ধাশ্রমের কথা। তো আমাদের উত্তরাতে একটি বৃদ্ধাশ্রম আছে, আমি নামটা বলতেছি না এখন। তো ওই বৃদ্ধাশ্রমে হচ্ছে, নাম বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপন ভুবন যেটা, তো আপন ভুবনে আমরা রিসেন্টলি একটা কাজ করতে যাই। তো ওখানে হচ্ছে অনেক বৃদ্ধাদের সাথে আমাদের দেখা হয়। এখন একজন হচ্ছে দেখে হঠাৎ করে আমার হাত ধরে বসছে, তো দেখলাম যে সে অনেক ইমোশনাল। এখন আমাকে বলতেছে, মানে সে তার মেয়ের সাথে আর কি আমাদেরকে তুলনা করতেছিল। তো আমরা কথা বললাম অনেকক্ষণ, এবং শুনলাম যে তার সাথে তার ছেলে মেয়ের 1.5 বছর যাবত কোনো কথা নেই। তো হচ্ছে আমাদের যে সুপারভাইজার ছিল, মানে ওই ওল্ড কেয়ার হোমের, তো সে আমাকে বললো যে আপু, ওরা তো হচ্ছে এনার কোনো খোঁজ খবর রাখে না, জাস্ট হচ্ছে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠায় দেয়। তো এই বিষয়টা হচ্ছে আমাদের অনেক খারাপ লাগে। তো আমরা হচ্ছে ওনার সাথে অনেক গল্প করি, এবং দেখা যায় যে আমাদের একটা স্কেডিউল ছিল যে 1 ঘন্টার মতো থাকবো আমরা ওখানে, বাট 2 ঘন্টা যাবত ছিলাম। এবং ওখান থেকে আসার পর দেখলাম যে তার প্রতি আমার একটা অন্যরকম সহানুভূতি কাজ করতেছে। তো এটা হচ্ছে প্রায় 6 মাস আগের কথা। কিন্তু এই 6 মাস পর দেখতেছি যে প্রতি মাসে একবার করে আমি সেখানে যাই এবং তার সাথে দেখা করি। আর আমি বলতে গেলে চেষ্টা করি যে নিজের যে প্রতি মাসের যে খরচটা সেটা নিজেই উপার্জন করার। তো সেখান থেকে আমি চেষ্টা করি যে কিছু টাকা অন্তত যদি তার জন্য দেওয়া যায়, বা শুধু টাকার জন্য না, দেখা যায় যে সে একটু সময় চায়, কারণ টাকা তো তার সন্তানরাও তাকে পাঠাচ্ছে, বাট তার তো সময় দরকার এই বয়সে এসে। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে তাকে সময় দেওয়ার। তো এটা তো লিও ক্লাব ছাড়া সম্ভব ছিল না, কারণ আমি যদি একটা আউটসাইডার হয়ে ওখানে যেতে চাইতাম, অ্যাক্সেসটাই হয়তো পেতে না সেখানে যাওয়ার মতো। তো লিও ক্লাব আমাকে এই ধরনের একটা সুন্দর মুহূর্ত দিছে যে আমি একটা মানুষকে তার সন্তানের জায়গা থেকে তাকে সাহায্য করতে পারতেছি, তাকে একটু সময় দিতে পারতেছি। বাহ, এটাই আর কি। ভীষণ ভীষণ ভালো লাগলো আসলে। আর একটা বিষয় হয় কি ফাল্গুনি, সেটা হচ্ছে যে বাচ্চারা এই যে লিও ক্লাবের সঙ্গে যদি যারা সংযুক্ত, যে প্রত্যেকটা বাচ্চারা সে বৃদ্ধাশ্রমে যদি যেয়ে থাকে, ভবিষ্যতে কিন্তু সে কখনো তার প্যারেন্টসকে সেখানে পাঠাবে না। তো এটাও কিন্তু এক ধরনের মাইন্ডসেটও কিন্তু তৈরি করে দেয়। তো সেটা আমি বলবো যে আরেকটা পজিটিভ দিক, ডেফিনেটলি সেবামূলক কাজ করা হচ্ছে, এটা তো একটা পজিটিভ দিক রয়েছে। সেই সাথে ভবিষ্যতের জন্য কিন্তু একটা মানুষকে সেরকম একটা মেন্টাল জায়গায় নিয়ে যায় যে আমি আমার প্যারেন্টসকে বা আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন, আমরা যেরকম দেখলাম যে ওরা অল্পতে খুশি হয়, মানে আমরা যখন তাদেরকে
ঈদ উপহার দিতে গেছিলাম, হচ্ছে ঈদ উপহার এবং হচ্ছে ইফতার ডিস্ট্রিবিউশনের জন্য গেছিলাম। তো দেখলাম যে তাদের অল্প একটুতেই তারা খুশি, এবং তাদের যে উপহারটা, তারা উপহারের থেকেও বেশি যে তাদের সাথে কেউ দেখা করতে আসছে, কারণ তাদের পরিবার তাদের কাছে আসে না। তো আমরা যখন তাদের কাছে অ্যাজ এ পরিবার হিসেবে গেছি, আমরা যখন বললাম যে আমরা একটা লিও পরিবার থেকে গেছি, তো ওটা হচ্ছে তাদের কাছে অনেক ভালো লাগছে যে না, আমাদের সাথে কেউ দেখা করতে আসছে, আমাদেরও কেউ দেখতে আসতে পারে। এই যে একটা অন্যরকম ভালো লাগা, এটা আসলে আমাদের খুব হ্যাঁ, কারণ মানুষ হিসেবে কিন্তু প্রত্যেকটা মানুষই চায় একটা মানুষের সঙ্গ। মানুষ কিন্তু একদমই একা বাঁচতে পারে না, এবং এই জন্য বলা হচ্ছে মানুষ সামাজিক জীব। এই জন্যই বলা হয়, কারণ কোনো মানুষই আসলে একা কোনোভাবে সার্ভাইভ করতে পারে না। আমি জানি না যে কোন পরিস্থিতিতে এবং কি পরিপ্রেক্ষিতে একজন সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কারণ যার যার বাস্তবতা তার কাছে, কিন্তু কোনোভাবেই আসলে আমার কাছে মনে হয় যে আমি সাপোর্ট করতে পারি না যে বৃদ্ধাশ্রমে মানে আমার বাবা মা থাকবে। তো যারা রাখেন আসলে বা রেখেছেন, হয়তো আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝবেন, কিন্তু একটু চেষ্টা করলেই হয়তো আমাদের পরিবারের মধ্যে বা কোথাও না কোথাও একসাথে অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়তো করাই যায়। তো সেটা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে আমরা যে মানুষ হিসেবে যে পাওয়ারফুল, সেই জায়গাটাও কিন্তু আরেকবার প্রমাণিত হবে যে আমরা সেই পাওয়ারফুল। তেমন কিছু চাওয়ার একদমই থাকে না সন্তানের থেকে। আচ্ছা, কথা বলতে বলতে আসলে হ্যাঁ, এরকম কথা বলতে গেলে একটু মনটা খারাপই হয়ে যায়। তাহলে আমরা কুইজে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার যে কুইজটা সেটা হচ্ছে একটু ধাঁধা টাইপের। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং হিসাব মিলিয়ে কিন্তু তোমাদেরকে উত্তরটা দিতে হবে। আর সেই কুইজে যাব, তবে তার আগে দর্শক আপনারা যারা সঙ্গে রয়েছেন, এখন রয়েছে আপনাদের জন্য কুইজ। প্যাডেল ঠেলে করি কাজ, দিনে রাতে ক্লান্ত রোজ, যাত্রী নিয়ে পথ চলি, আমি কে ভাই যাও তো বলি। আর কুইজে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা বলে দিচ্ছি। চটজলদি জয়েন করে ফেলুন আমাদের গার্লস পাওয়ার গ্রুপে। সেই গ্রুপে আসলে এই কুইজটা দেয়া থাকবে, সেখানে আপনি সঠিক উত্তর কমেন্টে লিখবেন, এবং যারা সঠিক উত্তর দিবেন সেখান থেকে আমরা বেছে নেব একজনকে, যার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাই জলদি গ্রুপে জয়েন করে জলদি সঠিক উত্তর লিখতে থাকুন। আর এখন আমরা চলে যাচ্ছি এখনকার ধাঁধায়, ঠিক আছে? দুজন প্রস্তুত? জি। এবং আরেকবার মনে করে দিই, সঠিক উত্তরের জন্য 30 পয়েন্ট, উত্তর ভুল হয়ে গেলে 15 নম্বর মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার আনহাকে দিয়ে শুরু করি। ওকে, ঢোলেও আছে, বলেও আছে, নাচেও আছে, গাছেও আছে, সেটা কে? সে আছে ঢোলে, ঢোলে আছে, বলে আছে, নাচেও আছে, গাছেও আছে। বলো সে কে? জবাবটা দাও খেলে এবং হেসে। এটা আমার বানানো। ঢোলেও আছে, গাছেও আছে, নাচেও আছে, বলে, ঢোলেও আছে, বলেও আছে, নাচেও আছে, গাছেও আছে, সে কে? 30 সেকেন্ড কিন্তু টাইম। হ্যাঁ, যেহেতু এটা ধাঁধা, একটুখানি মানে মিলিয়ে বলতে হবে। নৃত্য শিল্পী টাইপের কিছু। সে গাছে কিভাবে থাকে? না, সেটাও একটা ব্যাপার। ঢোলেও আছে, বলেও আছে, নাচেও আছে, গাছেও আছে। নাচেও আছে, গাছেও আছে। 30 সেকেন্ড টাইম অর্ধেক চলে গেছে মনে হয়। আমাকে তো টাইম গাছেও আছে, ঢোলেও আছে, বলেও আছে, নাচেও আছে, গাছেও আছে। বাহ, না পারছি না, আমার হাতে টাইম নাই। আমি সুন্দর তাল মিলিয়ে বলছি, তারপরও পারছি না। সময় শেষ, আমি আর সময় দিতে পারছি না। আমি প্রচুর তাল মিলিয়ে বললাম। এটা সঠিক উত্তর হচ্ছে তাল। তাল মানে মিউজিক না, মিউজিকের তাল তো একটাই, যে তাল। এই যে তাল, আমি তাল দিচ্ছিলাম শুরু থেকেই। এটা আমার মনে হচ্ছিল যে ছন্দ, কিন্তু ছন্দ তো আচ্ছা, গাছেও যেহেতু আছে, গাছে কি থাকে? তাল থাকে। তাল। ওকে, আমি খুবই দুঃখিত, এটার জন্য কোনো নম্বর দিতে পারলাম না। তবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 15 নম্বর নিয়ে নিতে পারি, সেটা আমি নিয়ে নিয়েছি। ধন্যবাদ। এখন আনার পয়েন্ট হচ্ছে 5। ফাল্গুনি, একটু টেনশন হচ্ছে ওটা দেখে? আচ্ছা, ওকে, রেডি? জি। তোমার জন্য সেম নিয়ম প্রযোজ্য। সঠিক উত্তর দিলে 30 পয়েন্ট পাবে, উত্তর ভুল হলে আমি 15 নম্বর সুন্দর করে নিয়ে নিব। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সবুজ গায়ে কাটার ছোঁয়া, ভেতরে হলুদ রসালো কোয়া, আমি কে? কাঁঠাল। কাঁঠাল। আচ্ছা, আরেকবার কি কোশ্চেনটা করা যায়? হ্যাঁ, সবুজ গায়ে কাটার ছোঁয়া, ভেতরে হলুদ রসালো কোয়া, তো কাঁঠাল। আনা কেমন হচ্ছে? কাঁঠাল। কাঁঠাল। সঠিক উত্তর
আচ্ছা, ফাল্গুনি একটু টেনশন করতে থাকো এবং চিন্তা করে দেখো যে উত্তরটা চেঞ্জ করবে কিনা। আর সেই ফাঁকে আমি একটু জানিয়ে দিই যে আমাদের গত পর্বের কুইজ বিজয়ী কে হয়েছিলেন। আর আমাদের গত পর্বের কুইজ বিজয়ী হলেন অনেক অনেক অভিনন্দন আপনাকে, এবং আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, উইথ লাভ পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর সেটা পেয়ে অবশ্যই আমাদেরকে সুন্দর করে ছবি তুলে ভিডিও করে রিভিউ কিন্তু অবশ্যই দিবেন, সেটা হচ্ছে গার্লস পাওয়ার গ্রুপে, ঠিক আছে? আর এই পর্বের কুইজ সেটা তো আমাদের গ্রুপে পোস্ট করা আছেই, তো সেটা অবশ্যই দেখে নেবে এবং সেখানে পার্টিসিপেট করে বেশি বেশি সঠিক উত্তর দিয়ে আপনি চাইলে আমাদের এখানে এসেও বসতে পারেন। এবং সেটারও কিন্তু একটা নিয়ম আছে, সেটাও বলে দিচ্ছি চটজলদি। সেটা হচ্ছে যদি আমাদের সাথে পার্টিসিপেট করতে চান আমার সামনে বসে, তাহলে আমাদের গ্রুপে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করবেন। সেটা ফিল আপ করে আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে গার্লস পাওয়ার স্টুডিওতে। তো রেডি ফাল্গুনি? জি। সঠিক উত্তর মানে যেটা দিয়েছেন সেটাকে আপনি ভাবছেন সঠিক উত্তর? কাঁঠাল। ওকে, কাঁঠাল। কাঁঠাল সঠিক উত্তর। এত টেনশন করলে হবে না, এটা শিওর ছিলাম। এটা শিওর ছিলাম। জি, আপনি যখন দ্বিতীয়বার বললেন প্রশ্নটা, তখন মানে প্রথমবার তো আমি একদম হুট করে বললাম, দ্বিতীয়বার বলার পরে মনে হলো যে কাঁঠালি। আচ্ছা, তাহলে পয়েন্ট কত হলো? 50 পয়েন্টস। তাহলে আজকে বিজয় কে হলো? ফাল্গুনি। ফাল্গুনি। অভিনন্দন ফাল্গুনি, এবং দুজনকে অভিনন্দন। কিন্তু আমাদের এখানে যে বা যারা আসে তাদেরকে কোনোভাবে আমি খালি হাতে ফেরত যেতে দিই না, স্পেশালি পারফেক্ট ইলেকট্রনিক্স একদমই চায় না কেউ মন খারাপ করে যাক। তাই দুজনের জন্য থাকছে চমৎকার দুটো পুরস্কার। আমি এক্ষুনি দুজনকে দুটো পুরস্কার দিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আজকে যিনি 5 পয়েন্ট পেয়েছেন, 5 পয়েন্ট পেয়ে যিনি রানার্স আপ হয়েছেন দুজনের মধ্যে, তার জন্য থাকছে সুন্দর একটা গিফট হ্যাম্পার ফ্রম পারফেক্ট ইলেকট্রনিক্স। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আজকে যিনি বিজয়ী হয়েছেন আমাদের ফাল্গুনি, তার জন্য থাকছে চমৎকার একটি গিফট, যিনি দুজনের মধ্যে প্রথম হয়েছেন। এবং এটা হচ্ছে ঠান্ডায় গরম এবং গরমে ঠান্ডা রাখবে তোমাকে। ওকে, থ্যাংক ইউ। এবং ছোট্ট করে আমাকে জানিয়ে দাও যে কেমন লাগলো আজকে এখানে এসে। খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, এক কথা উত্তর শেষ। আচ্ছা, অনেক ভালো লেগেছে। আর আসলে আমাদের ভিতরকার যে মানে না বলা কথাগুলো, এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে এসে আমরা কথা বলতে পারছি। এবং চ্যানেলে এসকে অনেক ধন্যবাদ যে গার্লসদের মানে এই যে এক্সট্রা যে তারা একটা বল, তাদের মধ্যে কনফিডেন্স, এই কনফিডেন্সের জায়গাটা যে তারা আসলে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অনেকে আছে বলতে চায় কিন্তু বলতে পারে না, তো বলার মতো যে প্ল্যাটফর্মটা তারা তৈরি করে দিয়েছে, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। বাহ, চমৎকার ভাবে বললো। কিন্তু প্রথমে যেরকম নার্ভাস হয়ে গেছিলাম আমরা প্রথমেই, যে বাংলা ভাষায় নাম বলতে ভুল করতেছি, এতটাই নার্ভাস। তো এইখান থেকে বের করার জন্য ধন্যবাদ। আচ্ছা, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। এবং সেই সাথে আমি চাই যে প্রত্যেকটা, শুধু আমি চাই না, আমার ধরনের সবাই চাই যে হচ্ছে সবার মধ্যে কিছু না কিছু থাকে, কথা বলার থাকে। সে কথা বলার প্ল্যাটফর্মটা কিন্তু আসলে আমরা পাই না। তো আমরা সবাই আসলে ভীষণ আনন্দিত যে এরকম একটা প্ল্যাটফর্মকে সবাই এভাবে বেছে নিচ্ছে এবং সবাই এখানে এসে আরাম করে কথা বলতে পারছে, যেটা আসলে প্রত্যেকটা মেয়েকে আরো বেশি পাওয়ারফুল মানে ভাবতে শেখাচ্ছে। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। তো যাই হোক, যারা যারা আরো বেশি পাওয়ারফুল ভাবতে চান নিজেকে, অবশ্যই পার্টিসিপেট করে ফেলবেন আমাদের সাথে। সরাসরি না হলে অন্তত আমাদের সাথে গ্রুপে যুক্ত থাকুন এবং সেখান থেকেও আপনি ফিল করতে পারবেন গার্লস পাওয়ার বিষয়টা আসলে কি। এবং সেই সঙ্গে অবশ্যই আরেকবার ধন্যবাদ পারফেক্ট ইলেকট্রনিক্সকে, যারা আসলে আমাদেরকে সবসময় সাথে থেকে এই গার্লস পাওয়ারকে আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত নিজের যত্ন রাখবেন।